আমার বাড়ির পাশে যেহেতু 1787 সালের জি। একটি দেবত্ব সম্পত্তি ছিল, 1787 সাল, সেখানে এই জমিটি হচ্ছে দেবোত্তর সম্পত্তি, সরকারি জমি না, কিন্তু সরকারি হ্যাঁ, জমি না, প্লাস এক খাস সেকেন্ড, জমি না। এক সেকেন্ড, এই যে অনেকে দাবি করতেছে এটা সরকারি জমি, রেলের জমিও বলছে নির্বোধের মতো কেউ, মানে এটা খাস জমিও না, সরকারি জমিও না। জি প্লিজ, দেবত্ব। এটা কোনো এক হিন্দু, যেমন আমি আজকে মন্দির করে মারা যাব, এটা যদি 100 বছর আসে, ওই ব্যক্তিরাই বলবে যে এটা এক হিন্দু এইগুলো করে গেছে, সরকার করছে না। কিন্তু এটা আমি আপনাকে ক্লিয়ার করি, যেহেতু আপনি আমাদের জন্য ফাইট করেন, সত্যর জন্য ফাইট করেন, জি ধর্মের জন্য ফাইট করেন, আপনাকে জানা দরকার যে আসলে মূল ঘটনাটা কি। ধন্যবাদ। আমার বাবা যে সময় মন্দির করার পোষণ করছিলেন, ওই সময় কিন্তু 100 ইট কিনে দেওয়ার মতো আমার সামর্থ্য ছিল না, বা আমার পরিবারের সামর্থ্য ছিল না। কিন্তু ছোটবেলা থেকেই অনেকজনের সেনাবাহিনী হয়, কেউ বড় বড় অফিসার হতে চায়। আমার সেই ছোটবেলার স্বপ্ন, এই মন্দিরের যে যে জায়গাটা ছিল, এখানে আমরা খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম, বিভিন্ন খেলাধুলা করতাম, হাডুডুডু খেলতাম। তখন ছোটবেলায় প্রশ্ন ছিল, এই মা কালীর মন্দিরটি যদি আমি কোনোদিন ভালো কোনো অবস্থানে যাই, তাহলে ভগবান তুমি আমাকে সেই সামর্থ্য দিও, আমি যেন এই মন্দিরটা কোনো একটা ঘর করে দিতে পারি মা কালীর। সেই স্বপ্ন, সেই সাধনা, সেই ইচ্ছা পোষণ আস্তে 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 যখন আমি ঢাকা শহরে 2010 সালে যাই, এই পুণ্যভূমি ছেড়ে যখন মেট্রিক পাস করলাম, মেট্রিক পাস করে কাজের উদ্দেশ্যে যখন ঢাকা শহরে গেলাম, বিভিন্ন জায়গায়, যেহেতু নিম্ন বর্ণের লোক আমি, অনেক নিম্ন বর্ণের লোক আমি, হিন্দুদের মধ্যেও কিন্তু আবার জাত, বিভিন্ন ধরনের গোত্র আছে, বর্ণ আছে, এটা আপনারা জানেন হয়তো। সেই জায়গা থেকে আমি একটু আলাদা, মানে নিম্ন গোত্রের লোকই বললে আমি মানে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি একটু আপনার 30 সেকেন্ড নিব, দুঃখিত আমি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। আসলে আমিও আপনাদের সনাতন ধর্ম যথেষ্ট করেছি বলবো না, আমি চর্চা করি, পড়ি। আসলে এটা একটা সময়ে গিয়ে এই জাতপাত আনা হয়েছে। আমি তো 700-800 বছর বা 1000 বছর আগে তো আপনার জাতপাত খুঁজে পাইনি। যাই হোক, সেটা অন্য বিতর্ক, আমরা পরে এইভাবে ছোট মনে করবেন না নিজেকে, কারণ আমি তো খুঁজে পাইনি। কারণ আপনাদের ধর্মগ্রন্থগুলো তো সব ব্রাহ্মণেরা লেখে নাই, সেখানে তো আজকে যাদের নিচু জাত বলা হয় তারা সেই হিসেবে। ওকে, প্লিজ ক্যারি অন। হ্যাঁ, পরে যখন ঢাকা শহরে গেলাম 2010 সালে, শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে, মানে নির্বাচন হয়ে গেছে, তখন আমরা আমি যাই সংসারের অভাব অনটনে, জি নিজের কিভাবে এই নিজের, মানে যখন আমার একটা ঘরও ছিল না, একটা বিল্ডিং ছিল না, ছাপড়া, টিনের ছাপড়া ছিল আমার। আমরা ছিলাম 5 ভাই, 1 বোন। আমার মা এবং বাবা খুব সাধারণ জীবন যাপন করতেন। হয়তোবা 100 টাকার একটা শার্ট কিনলে এটাকে আনন্দ মনে হইতো আমার, যে 100 টাকার শার্ট কিনছি আমি। যেখানে একটা কুলা বিক্রি করলে 10 টাকা পাওয়া যায়, সেখানে 100 টাকার শার্ট, শার্ট মানে অনেক কিছু। এটাই পরে 300 টাকা নিয়ে আমি ঢাকা শহর যাই। যাওয়ার পরে এমডি গ্রামবাসীতে একটা মাস্টার রোলের চাকরি করি, ইলেকট্রিশিয়ানের। কারণ সেই ছোটবেলা থেকে আমার সাদা কালো টিভি ঠিক করার, লেখাপড়ার পাশাপাশি সাদা কালো টিভি ঠিক করতাম। ওই যে একটা এক্সপেরিয়েন্স, এটা আমার গ্রামবাসী জিজ্ঞেস করলেই সবাই বলবে যে হ্যাঁ, যে আমি কিন্তু 2008 সালে এসএসসি পাস করছি, আমার বয়স কিন্তু বেশি না। হ্যাঁ, সেটাই তো। আমি একটু ইন্টারাপ্ট করি প্লিজ, আবার আমি লোভ সামলাতে পারছি না, মানে আজকে উল্টো, মানে আমরা মনে করেছিলাম এই ব্যক্তিটি না জানি কমপক্ষে আমার চাইতে বেশি বয়সী হবে, কিন্তু আপনি এসএসসি পাস করেছিলেন 2008 সালে। মানে আমি অবাক হয়ে যাই, আপনি এত বড় একটা প্রজেক্ট কিভাবে সাহস পেলেন, মানে কিভাবে, মানে আপনার স্বপ্নের আমরা তারিফ না করে পারছি। জি প্লিজ ক্যারি অন। যখন আমি অভাব অনটনে একটা জব নিলাম, ওখানে আমি কর্তব্য পত্রিকার বিজ্ঞপ্তিতে ঢাকা গেছিলাম, যে লেখা আছে একটি বাসা বাড়িতে ইলেকট্রিশিয়ান নিবে। যেহেতু আমার কারেন্টের কাজ কম বেশি জানা আছে, কিন্তু ওখানে খপ্পরে পালায় পড়ি। তারা আমাকে নাইট গার্ডে ডিউটি দিয়েছিল, নাইট গার্ডে ডিউটি। ওখানে গিয়ে আমি ওই সুবাদে যে বাসায় ডিউটি করছিলাম, ওই লোক এমডি ক্যাম্পাসিতে জব করেন। তখন ওনার বাসার কাজ কর্মের সুবাদে আমাকে একটা জব দিলেন। তখন বেতন ছিল 14 থেকে 15,000 টাকা, ওই সময়ের অনেক টাকা, হ্যাঁ, মানে আমার কাছে বিশাল টাকা। হ্যাঁ, আমাদের বাড়ি ভিটে কিনছি 5,000 টাকা শতাংশ, আর আমি বেতন পাইছি হচ্ছে 15,000 টাকা, মানে 3 শতাংশ তো আমি প্রতি মাসে আমি কিনতে পারতাম এইরকম। ওই টাকা পয়সা দিয়ে আমি একটা গ্রামে একটা ঘর করি, বাবা মাকে একটু ওয়ালের ঘর করে দিই। ওয়ালের ঘর করে দেওয়ার পরে 2014 সাল পর্যন্ত এই কাজ আমি চালায় যাচ্ছিলাম। হঠাৎ করে রোহিঙ্গার একটা মানে আসছিল, মানে বাংলাদেশের রোহিঙ্গা ভাইসা ভাইসা আসতেছে। সেখানে বিভিন্ন খাবার দাবারের একটা টেন্ডার হয়েছিল বিদেশি থেকে। সেখান থেকে যেহেতু আমেরিকান এম্বাসিতে জব করি, বিভিন্ন বিদেশিদের সাথে ওই সততা, ওই অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, ওখান থেকেই আমার একটা কপাল খুলে যায় আলাউদ্দিনের চেরাগের মতো, এটা বলতে পারেন। তখন ওই ব্যক্তির কোন একটা মাধ্যমে কিছু খাবার সরবরাহ করতাম, এখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে
ভালো টাকা পয়সা হয়েছে আমার, ভালো টাকা পয়সা হয়েছে। সেই টাকা পয়সা নিয়ে 2019 সালে আমি ফুলবাড়িয়া, ময়মনসিংহ ফুলবাড়িয়া যেটাকে বলে আপনাদের এলাকায়, ময়মনসিংহ ফুলবাড়িয়া, যে ব্যক্তির মাধ্যমে এই ব্যবসা বাণিজ্য বা আমার সহযোগিতা করছে, বিভিন্ন সবজি টবজি আমাকে দিছে, তখন সেই সুবাদে ময়মনসিংহ ফুলবাড়িয়াতে একটা বাড়ি করি। বাড়ি ছোট একটা বাড়ি, 13 শতাংশ জায়গা, নট রিসোর্ট। যারা বলতেছেন এটা রিসোর্ট, এই রিসোর্ট করতে গেলে ব্যবসায়িক ক্ষেত্রে লাইসেন্স করতে হয়, রিসোর্টের কিছু নিয়ম কানুন আছে, কতটুকু জায়গা লাগে, কি কি লাগে, সব নিয়ম কানুন ওখানে রিসোর্টের ব্যবসার সাথে মানে লাগে। যেহেতু এটা রিসোর্ট না, সেখানে এখানে লাইসেন্সের কোনো প্রয়োজন হয় না। ওখানে একটা গুজব উঠলো আমি খ্রিস্টান সম্প্রদায়ের লোক মুসলিম হয়েছি, একটা গুজব, একটা গুজব। ওই এলাকার লোক, যেহেতু ওই এলাকার লোক আমাকে কেউ চেনে না, আমার বাড়ি রংপুর, গাইবান্ধা জেলা, পলাশবাড়ি থানা, আমি যেহেতু গেছি সেক্ষেত্রে এই কথাটা মানে কানা ঘুষে হচ্ছে, যেহেতু আমার বিস্তারিত তো কেউ জানে না। কিন্তু আমি ধর্মান্তরিত হই নাই, না হওয়াতে ওখানে এস্টাবলিশ করার জন্য এক মেম্বারের কাছ থেকে প্রত্যয়ন পত্র নেয়, যে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। সেই প্রত্যয়ন পত্র আসলে জমি যারা কেনে তাদেরকে রেজিস্ট্রি অফিসে যাওয়া লাগে না, আর যে জমি বিক্রি করে তাকে রেজিস্ট্রি অফিসে যেতে হয়। আমাকে যেহেতু রেজিস্ট্রি অফিসে যাওয়া লাগে নাই, খালি শুধু আমার মোবাইল থেকে একটা ছবি নিচ্ছে আর হচ্ছে একটা প্রত্যয়ন পত্রে দলিল হয়েছে। ওই এলাকায় গুজব উঠছে আমি খ্রিস্টান, আমি খ্রিস্টান থেকে মুসলমান হচ্ছে, অনেক কোটি টাকার এই এলাকার মানুষকে আপনারা একবার খ্রিস্টান বানাইছে, একবার মুসলমান বানাইছে, মনের মাধুরী মিশিয়ে যা যা বলে এটা বলতে পারে। যেমন আমার সম্পর্কে বলে, আমার এলাকায় বলে একবার আমি কাদিয়ানি হয়েছি, আরেকবার বলে খ্রিস্টান হয়েছি, আরেকবার বলে যে হিন্দু হয়েছি, আরেকবার বলে নাস্তিক হয়েছি, এগুলো আমার ব্যাপার বলে। জি প্লিজ। আচ্ছা, পরে আস্তে আস্তে এটা গুজব ছড়ালো। কোন এক সূত্রে কিছু দলীয় লোক, আওয়ামী লীগের বা কোন দলীয় লোক একটা মানে গুজব উঠলো এর কাছে কয়েক হাজার কোটি টাকা আছে, কয়েক হাজার কোটি টাকা আছে। তো আমি এখন চিন্তা করি, আমি ঋণও করলাম, এই বাড়ি করতে গিয়ে 60-70 লাখ টাকা ঋণ করলাম। আর বিশেষ করে আপনি জানবেন কিনা, ফুলবাড়িয়ার যে এলাকাটা, এটা সবচেয়ে গরিব একটা এলাকা, ময়মনসিংহের ফুলবাড়ি দরিদ্র এলাকা, রাইট, খুব গরিব এলাকা। এখানে যদি আপনি 500 টাকা দেন একটা নেতা কিনতে পারবেন আপনি। কি বলেন, এই অবস্থা? এই মানে একটা মাই এক্সপিরিয়েন্স, মাই লাইফ এক্সপিরিয়েন্স। সেখানে বিভিন্ন নেতা ফেতা যখন আসা শুরু করলো, তখন আরেক পক্ষ, নেতাদেরও তো একটা পক্ষ বিপক্ষ আছে, তারা বিভিন্ন ভাবে মিডিয়াতে প্রচার করলো সে খ্রিস্টান, এই এলাকার লোকদেরকে সে খ্রিস্টান খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করবে। এই জন্য মানুষকে দান করতেছে, বিভিন্ন খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, বিভিন্ন লোক আনাগোনা হচ্ছে। এইরকম গুজবে কিছু পত্রিকা আমার নামে ইয়ে করতে গিয়ে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, মেহেদী হাসান মিরাজ। তার বাড়ি হচ্ছে ইয়েতে 30 সালে। সে স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি করতেন। আপনি দেখবেন একটা ফেসবুকে র্যাবে ধরে নিয়ে যাচ্ছে 2জন ব্যক্তিকে, আপনি নিউজ দেখবেন, আপনি দেখবেন সেখানে ওই ব্যক্তি আমাকে ফোন করেছিলেন, যেহেতু এত বড় একটা সুন্দর বাড়ি, হয়তো বা আওয়ামী লীগের সাথে সবচেয়ে বড় সম্পর্ক থাকতে পারে। তখন উনি বলছিলেন যে আমি শালিকাতে আছি, মাগুরা শালিকায় ওর পোস্টিং হয়েছে, ও আসতে চায় 30 সালে, নিজ এলাকায় আসতে চাই, কিন্তু আমি তার সাথে কোনো টাকা পয়সা নেন, আমি এইরকম আশ্বাসও দিই নাই। কিন্তু তার বিরুদ্ধে যে অর্থ আত্মসাতের মামলা আছে বা বিভিন্ন ঝামেলা হচ্ছে, আমি এটা জানি না। তখন আমার কিছু নিউজ, ওই আমি মানুষকে খ্রিস্টান বানাবো, আমার কিছু নিউজ ওই হাজার কোটি টাকা লুপাট করছি। মানে প্রথমে আপনার খ্রিস্টান বানাইলো, এখন বানাইতেছে আপনি হিন্দু হয়ে টাকা পয়সা কামাবেন, কিন্তু আপনি যে ঋণগ্রস্ত গুচ্ছগ্রামে থাকেন এটা তো মানুষ জানতেছে না। জি রাইট। আমি মানে আজকের যে খবরটা গুলো আমি কথাগুলো শেয়ার করতেছি, একটি বিন্দু যদি কোনো মিথ্যা বলে থাকি, মাননীয় জনাব তারেক রহমান স্যার পুরো ফ্লোর আপনার, আপনি মন খুলে বলেন, মানুষ জানুক, সারা বাংলাদেশ, ভারতবর্ষ সহ পৃথিবীর অনেক মানুষ আপনার বক্তব্য শোনার জন্য প্রস্তুত রয়েছে। আপনার দাবি আমি কথা বলতেছি। এদিকে আমার কিছু নিউজ, বিপক্ষের নিউজ, আবার ওর বিরুদ্ধে কিছু মামলা, মানে আত্মসাতের, মানে ও যখন আমাকে ফোন করা শুরু করলো, এনএসআই ওকে ধরতে গিয়ে আমাকে ধরছে। এখন আমার কাছে হাজার কোটি টাকা আছে। তখন র্যাবের এএসপি ছিলেন বিনা রানী, এএসপি টিকাটলি 3। তখন উনি কি করছেন, স্বাস্থ্য অধিদপ্তরের একটা ওই যেটাকে বদলি বলে, বদলির যে কাগজ লেটার, এই লেটারটা ও আমার হটস্পটে পাঠাইছিল। হটস্পটে পাঠাই দিয়ে যে বলছিল, হোয়াটসঅ্যাপে পাঠাই দিয়ে বলছে, দাদা একটু দেখেন তো। এখন আমার মোবাইলে তো ওই ইয়েটাই আছে, অ্যাপ্লিকেশনটাই আছে,
অবশ্যই। এখন এনএসআই ওকে খুঁজতে গিয়ে আমাকে অ্যারেস্ট করছে। যখন আমাকে অ্যারেস্ট করতে গেছে তখন ওরা জানছে বিনা রানী এএসপি ওই মহিলা খুব লোভী ছিল, খুবই সাংঘাতিক লোভী ছিলেন। আমাকে ধরার পরে বলতেছে তোর কাছে তো 5-6 হাজার কোটি টাকা আছে, মানে 5-6 হাজার কোটি টাকা আছে। আমি আমারও তখন ধরলে বলবে, আমারও যদি এখন ধরতে পারে বলবে তোর কাছে 10,000 কোটি টাকা আছে, আমারও ধরলে বলবে। জি বলেন। হ্যাঁ, তখন উনি উনি একটা ফায়তরা করছিল। হঠাৎ করে আমাকে ফোন দিল এক লোক যে হরিদাস তোমাকে, তোমার এক লোক গাইবান্ধা বাড়ি, তোমাকে সে হসপিটাল অ্যাক্সিডেন্ট হয়েছে, মহাখালীতে খাবার দাবার মানে কাঁচা বাজারের সামনে একটা খাবার দাবার হোটেল আছে। আমি বাসা আমার উত্তর, আমি দৌড় দিয়ে গেছি রাত্রে 3টার দিকে, যা দেখি একটা লোক লুঙ্গি পরা আছে, আমিও লুঙ্গি পরা, যেহেতু আমার গ্রামের লোক একটা অসুস্থ জি। ফোন আসছে, আমি দেখতে গেছি। এখন একটা লোক যখন হসপিটালে যাবে দেখতে, সে কি শেখ হাসিনার ছবি গোলায় ঝুলিয়ে নিয়ে যাবে? না। সে কি ভিজিটিং কার্ড নিয়ে যাবে শেখ হাসিনা? হুম। সে কি 4-5টা মোবাইল সাথে করে নিয়ে যাবে? যেহেতু সে মানে এমনিতে স্যাটিসফাই না যে কি যেন হয়েছে, কে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে হুঁশ জ্ঞানই নাই। Right. আমি টাকা মানে মানি প্যাকেটে আমার পকেটে 600 টাকা ছিল, ওটা নিয়ে আমি সেই মহাখালী গেছি, যাই দেখি চারপাশে র্যাপ দিয়ে মানে কালো টেপ লাগাই দিছে আমার মাথায়, পেঁচাই দিয়ে বলতেছে 50 কোটি টাকা দিয়ে আমার তোকে ছেড়ে দিই। আমি বলেছি হরিদাস শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস ডাচ বাংলা অ্যাকাউন্ট 6,070 টাকা আছে, 5,000 টাকা নিম্ন থাকতে হয় ওই অ্যাকাউন্টে, 5,000 টাকা থাকতে হয়, মানে সর্বনিম্ন 5,000 টাকা থাকতে হয়। এর কোনো টাকা থাকলে আপনি আমাকে সাথে দেন। কিন্তু এমন ভাবে কিছু সাংবাদিক টাকা না পেয়ে নিউজ করছে যে নিউজগুলোতে হাজার হাজার কোটি টাকার প্রমাণ পাওয়া যায়, হরিদাস বাবুর কাছে পাওয়া যায়। কারণ যোগ করি, ইহুদিরা একটু যোগ করি, সরি, যেমন এই মুহূর্তে বেনজির সাহেব আমাদের যে র্যাবের প্রধান ছিলেন, তার ব্যাপারে হাজার হাজার কোটি টাকার অভিযোগ, চার্জশিট দিয়েছে 14 কোটি টাকার। হ্যাঁ, মানে তখন দেখছে যে খ্রিস্টান দেশেরা খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, তাহলে মনে হয় এর কাছে হাজার হাজার কোটি টাকা দিচ্ছে, মানুষকে ইমান নষ্ট করে ফেলাচ্ছে। তার মানে আপনার পরিচয় এখন, আপনি তো নিজে বলেন নিম্নবর্ণ হিন্দু, মানে হিন্দু, আবার আপনাকে খ্রিস্টান বানাইলো, মুসলমান বানাইলো, কত কিছু বানাইতেছে আপনাকে। জি প্লিজ। মানে পদে পদে নির্যাতিত হচ্ছে, আমি পদে পদে নির্যাতিত। আমি জানি ভালো কাজ এরকম, ভালো কাজ করতে গেলে এটা হয়। আমি একবার আমার এলাকায় খাদ্য বিনা টাকায় প্রতিদিন অন্তত চিন্তা করেছিলাম যে কয়েক মন চাল রান্না করে খাওয়াবো দরিদ্র মানুষদের। আমাকে আমার এলাকার গোয়েন্দা সংস্থা বলছে এবং আমার শুভাকাঙ্ক্ষীরা বলছে এই কাজটা করো না, পরে তুমি কেসে যাবা, এর পেট খারাপ হবে, তোমার মার্ডার কেস হবে। এগুলো বা ভালো কাজ আসলে করা বিপজ্জনক, এটা আমি জানি। আমি অনেক সমাজ কল্যাণমূলক কাজ করতে গিয়ে বিপদে পড়েছি, এটা আমিও ঢাকাতে প্রচন্ড গরমে পানি খাওয়াইতেছিলাম, ওই যে জানেন কার্ড করে, সেই কার্ড থেকে পানি এনে খাওয়ানো, মানে সুপেয় পানি। এটা করতে গেলে মতিঝিলে আমার কাছে এক এক জায়গায় 1 লাখ 1.5 লাখ করে চাঁদা চেয়েছিল। তারা ভেবেছিল আমার কাছে, আমাকেও বুঝি কেউ টাকা, কিন্তু ওগুলো আমার নিজের টাকা, আয় করা টাকা, জমি বেচা টাকা। জি প্লিজ ক্যারি অন। তখন আমাকে র্যাবের টিকাটলিতে নিয়ে গেলেন রাত্রে 4টা ভোরবেলা। ওখান থেকে এনএসআই এর একটা গোপন কারখানা আছে, গোপন আস্তানা আছে, সেটা হলো বনানী কমিউনিটি সেন্টারের নিচতলা আন্ডারগ্রাউন্ডে। ওদের একটা মানে আছে, ওখানে আমার ফিঙ্গার নিল, সবকিছু নেওয়ার পরে দেখলো শালা একটা ইয়ারে নিয়ে আসছো, ফকিরকে ধরে নিয়ে আসছো, ওর অ্যাকাউন্টে তো কোনো টাকাই নাই। যখন র্যাবে যেতে ধরছে আর আমার মানে ওর কল মানে ওই ছেলের জন্য আমাকে যেতে ধরছে, তখন ফেসবুক থেকে ওরা শেখ হাসিনার ছবি নামায় ফেলালো, আমাকে দিয়ে শেখ হাসিনার ছবি অ্যাড করালো, করানোর পরে কিছু কিছু হ্যাঁ কিছু কিছু ভিজিটিং কার্ড তৈরি করলো। আরে বাবা, আমি হসপিটালে ডাক্তার রুগী দেখতে গেছি, কে মরলো কে বাঁচলো এটা দেখার জন্য আমি গেছি। আমি কি শেখ হাসিনার ভিজিটিং কার্ড কি এতগুলো নিয়ে গেছি? আর কেউ নিয়ে যাবে? কেউ নিয়ে যাবে? আপনি বলেন না। ঠিক এগুলো ছাপায়া 16/11/2022 সালে আপনার হচ্ছে কাউরান বাজারের র্যাবের মিডিয়া সেলে নিউজ করা হলো বাংলাদেশের সবচেয়ে বড় প্রতারক হরিদাস বাবু। আচ্ছা, আপনার এখানে একজন কমেন্টস করেছে, সম্ভবত আপনারই শুভাকাঙ্ক্ষী, জবটা আমি দিব, আপনি না প্লিজ। একজন লিখেছেন, আমি তার কমেন্টটাকে দেখাই। উনি বলেছেন আমার কথা হলো আওয়ামী লীগ চলে যাওয়ার পর আগস্টের পর মন্দির বানানো শুরু করলেন কেন? জানেন না হিন্দুদের উপর কেমন নির্যাতন চলে? আপনার মন্দিরের কাজের শুরুর জন্য হিন্দু জীবন হুমকির প্রশ্নের সম্মুখীন করে। আমি জবাবটা দিয়ে দেবো আপনার পক্ষ থেকে, আপনি কি দিবেন পরে দিয়েন, আমি দিচ্ছি। ভাই, যদি উনি মন্দিরটা তৈরি নাও করতেন, এমনকি রাম বিগ্রহ তৈরি নাও করতেন, তাতে কি আপনারা ঝুঁকির মধ্যে থাকতেন না? বা তার আগে কি আপনারা ঝুঁকির মধ্যে পড়তেন না? বরং উনি তো দুঃসাহস দেখিয়ে, তিনি তার সাহস দেখিয়ে, তিনি তার সর্বস্ব, তার মেধা, শক্তি, অর্থ, সম্পদ, যোগাযোগ সব কাজে লাগিয়ে, তার স্বপ্ন কাজে লাগিয়ে একটা প্রতিষ্ঠান করতে চাচ্ছে। আপনি ভাই তা বাধা দেন কেন?
বাংলাদেশে যদি এখন সব মন্দিরও আপনি অর্ধেক মন্দির কালকে বাংলাদেশে ধরে নিলাম 1 লাখ 5 লাখ 3 লাখ মন্দির আছে, 1.5 লাখ কমাই দিলেন বলি কি আপনার নির্যাতন কমে যাবে না কমেছিল কোনোদিন? এগুলো কি বলেন ভাই? নিজে সাহস পান না, আরেকজন সাহস দিয়ে গিয়ে আসে তাকে ভয় দেখেন কেন? বরং আমি জানি আপনার বেদনা বুঝি, আপনি যিনি কমেন্টস করেছেন তিনিও হয়তো নির্যাতনের বিরুদ্ধে এই দুঃখে বলেছেন। আশা করি আমাদের জবাবটা পেয়ে গেছেন। না, আমার কাছে ব্যাখ্যা আছে, এটার ব্যাখ্যা আছে আমার কাছে, আমি একটু পরে বলতেছি। দাদাকে, সে আমার সনাতনী, আমার দাদা আমার কলিজার লোক, আমি একটু উত্তর দিব। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তখন আমি যখন দেখছে ইনভেস্টিগেশন করে যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, জি একদমই নাই, মানে আমাকে যে জামিন করবে সেই রকমও লোক নাই, টাকা পয়সা নাই, জি। তখন এক ওই সেকেন্ড, এলাকার গুজব এক শুনলো। এক সেকেন্ড, প্রিয় দর্শক, একজন প্রশ্ন করেছেন, তার নামে অভিযোগ রয়েছে ইত্যাদি ইত্যাদি, তিনি তো অভিযোগের খণ্ডন করতেছেন। এগুলো শুনেন, অভিযোগ করলেই তো আর অভিযোগ, আমার নামেও তো অভিযোগ করলে কি তাহলে তো আপনারা মেনে নেবেন? অভিযোগ করলেই তো একটা লোক অভিযুক্ত হয় না। বেনজির আহমেদের বিরুদ্ধে 1,000 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার অভিযোগ, তার তার এই বর্তমান সরকার তার বিরুদ্ধে তার দিয়েছে তদন্ত রিপোর্টে, চার্জশিটে লেগেছে 14 কোটি। তো একটা লোক অভিযোগ করতেই পারে, অভিযোগ উনি তো খণ্ডন করতেছে, শুনেন, এবং উনি তো লাইভে আসতেছেন। উনি তো প্রতারক যদি হইতেন তাহলে লাইভে হিসেবে কথা বলার হিম্মত তার হাতে। এতটুকু আপনারা যদি না বুঝেন তাহলে আমাদের কিছু করার নাই। তবু আশা করি ওনার বক্তব্য, আপনাদের যে অভিযোগ আছে, অবশ্যই কেউ কেউ হয়তো আপনার পক্ষেরই, তারা চাচ্ছে আপনি অভিযোগ খণ্ডন করেন এবং আপনি অলরেডি করতেছেন। প্লিজ। হ্যাঁ, তখন আমাকে 2000 কয়েক মানে 13 থেকে 14 দিন জেল খাটার পরে, 13 থেকে 14 দিন ওরা প্রমাণ করতে পারে নাই যে আমি দুর্নীতিবাজ। ওই মামলা ছাড়া আমার জীবনে একটা মামলাও কেউ করতে পারে নাই। যদি হাজার হাজার কোটি টাকা মারতে হবে তাহলে তো অনেক জায়গা থেকে মামলা হওয়ার কথা ছিল। রাইট। মানে ওরা পরে তখন ডিবিতে নিয়ে গেছে, আমাকে ডিবিতে নিয়ে গেছে। না, আপনার নামে তো আমরা যে, আমার মামলার বাদী কেন জানেন? র্যাবের একটা লোক, তার সে 400-500 মামলার বাদী, মানে বাদী খুঁজতে পাইনি আমার। ও আপনার মানে থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন তো যে তার বাদী যে কে, সে বাদী কেউ খুঁজে পাওয়া যায় না। তাহলে অভিযোগটা কি এখন তো আপনারা বুঝতে পারতেছেন, তার বাদী খুঁজে। মানে আমার যে মামলার বাদী, ও হচ্ছে, ওর কাজই হচ্ছে যখন কেউ বাদী না খুঁজতে পারে তখন ওই কামাল নাম টিকাতলি দেখবেন, খুঁজে দেখবেন, রাজধানী মার্কেটে ঘোরাফেরা করে। ওই মানে 500 মামলার বাদী সে। সে 500 মামলার বাদী নাম হলো কামাল। তার কাজই হচ্ছে মামলার ভালো লোকদের কোনো বাদী না পাইলে উনি বাদী হয়ে মামলা করে। ধন্যবাদ এই তথ্য দেওয়ার জন্য। জি প্লিজ। হ্যাঁ, তখন আমি বের হওয়ার পরে, আমি যেহেতু টেকনিশিয়ান, আমার তো পেশা আছে, তখন ওই ফুলবাড়ির বাড়িটা আমি বিক্রি করে দিই 80 লাখ টাকা। না, ওখানে আর যাওয়া যাবে না, আমি একবারই ভুল করছি, ওখানে আর যাওয়া যাবে না। তখন 80 লাখ টাকা বিক্রি করে কিছু ঋণ শোধ করেছি। যেহেতু আমি এলাকার অপরিচিত ব্যক্তি, আমার ওখানে কিছু দালাল, বাটপার, টাউট লোক যোগ দিয়েছিল। তারা বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষকে মানে উপস্থাপন করছে, ইনি আওয়ামী লীগের লোক, এই হরিদাস বাবুকে এই চাকরি, সেই বিভিন্ন রকম। আপনি দেখেন, আপনি এক এলাকার লোক বললে অন্য এলাকায় গেলে কি আপনি টাকা ধার পাবেন? আপনি ঋণ পাবেন? অসম্ভব, অসম্ভব। আপনার ওই পাবেন না, পাওনা টাকাই ফেরত পাই না। ইয়েস, রাইট। তখন আমি 2024 সালে যখন সরকার পতন হয়, তখনই আমি বাড়িটা বিক্রি করি, সেটাও এক আওয়ামী লীগের নেতা, নাম হলো আরিফ, ময়মনসিং এর হিমুর আড্ডা নামে একটা মালিক ছিলেন। হিমুর আড্ডার মালিক, সাকিট হাউস মাঠের পশ্চিম পাশে আরিফ ভাইয়ের কাছে 80 লক্ষ টাকা বিক্রি করি। ওখান থেকে কিছু টাকা আমার ছিল, সেইখান থেকে আমি কিছু টাকা এলাকায় নিয়ে আসি। নিয়ে আসার পরে আমার একটা ভাই আছে নবাবগঞ্জ দিনাজপুরে, তাকে ঘরের জন্য 2 থেকে 3 লাখ টাকা দেই, যে ভাই তুই ঘরটা কাজ কর। আমার বাবা কিন্তু এখনো কুচ্চ গ্রামে থাকে। এত বড় আলিফ, এই যে মন্দিরটা, এত বড় কমপ্লেক্স, আমি তো ভক্তের টাকা দিয়ে তো বাবা আমাকে সুখে শান্তিতে রাখতে পারতাম, একটা হাইস গাড়ি কিনতে পারতাম, একটা প্রাডো গাড়ি কিনতে পারতাম। আপনার টাকা দিয়েও পারতেন, কিন্তু আপনি তা করেননি। আমি ভারতে, আমার ভাই যে 3টা ভাই ভারত থাকে, 2000 অনেক আগে তারা গেছে ওখানে, ওই বিয়ে শাদী করে তারা কৃষিকাজও করে। এখানে কুচবিহার দিনহাটা কন্ট্রোলহাট এলাকা তাদের বাড়ি। শুনুক, যদি কোনো ভারতে কোনো সাংবাদিক থাকে, আমার ভাইদের চিত্র দেখুক যে তারা কত কষ্ট করে জীবনযাপন করে, গিয়ে যায় দেখে আসুক। কুচবিহার দিনহাটা কন্ট্রোলহাট গ্রামে যায় তারা বসবাস করে। আমার লুকাচুরি কিছুই নাই। তখন 2024 সালে 10ই আগস্ট আমার গ্রামের ইয়ং জেনারেশন ছেলেদেরকে নিয়ে সেই 76% জায়গায় আমি 35,000 টাকা দিয়ে একটা ভিত্তি স্থাপন করা ছিল। বর্তমানে যে আমাদের টিটু চেয়ারম্যান, উনি সরকারি বাজেটে 2.5 লক্ষ টাকা দিয়ে এই মন্দিরের একটা জায়গায়, কালী মন্দিরের একটা ভিত্তি স্থাপন করে। আমি এই বর্তমানে যদি আমাদের টিটু চেয়ারম্যান শোনেন, হয়তোবা উনি বলতে পারবেন যে ঘটনা সত্য না মিথ্যা। ইনি বলেন যেখানে কিছু কিছু মিডিয়া বলে যেখানে মসজিদ ছিল, যদি গ্রামের নাম রামচন্দ্রপুর, মধ্য রামচন্দ্রপুর হয়, যেখানে জমিটা যদি 1787 সালে কৈলাস দিয়ে থাকে, তাহলে কত বছর আগে এখানে মসজিদ ছিল? আমি অনুরোধ করব, আমার এলাকাবাসী জানেন,
পার্শ্ববর্তী মুসলমান ভাইরা এত বড় একটা মন্দির করলাম, কেউ বাধা দিল না, তার রহস্যটা কি এটাও জানতে হবে। কারণ বলে আমরা শুনেছি, এখন যদিও বিতর্ক করতেছে, আমরা শুনেছি ভোটের সময় সবাই এই মন্দিরে গিয়েছিল, সব দল। না না, শুধু ভোট না, আমি যখন মন্দিরের কাজ শুরু করি, আমার পার্শ্ববর্তী যারা মুসলমান ভাই আছেন, যারা আমার এলাকাবাসী আছেন, আমাদের গ্রামে 3টা সমাজ ছিল, হিন্দুদের মধ্যে 3টা সমাজ ছিল, তারা এক এক সময় এক এক পূজা করতো এই মন্দিরে। আমি 3টা সমাজকে এক করছি, কারণ 10-এর লাঠি একের বোঝা। আমি আমার পার্শ্ববর্তী মন্ডলপাড়া, হাজবাড়ি, শালমারা সমস্ত মানুষকে ডাকছি, তারা আসছে, এসে তাদেরকে আমি ডেমো করছি, ডেমো ভিডিও দেখাচ্ছি যে আমি এই সকল সনাতনীদেরকে নিয়ে, যে তোমার একটা আইডি ছিল, ফেসবুকের একটা আইডি ছিল, সবাইকে আগে থেকে আমি জানাইছি যে আমি একটা সুন্দর মন্দির করতে চাই। আমার কিছু বদনাম মানুষ যে বলতেছে, এগুলো আমি একটা ধর্মের পথে যেতে চাই। তখন সকল সনাতনী উৎসাহ দিয়ে বললেন, আপনি মন্দির শুরু করেন, আমরা আছি। হ্যাঁ, তখন আমি আস্তে 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 35,000 টাকা নিয়ে, দেখুন 35,000 টাকা দিয়ে যেখানে মন্দিরের কাজ শুরু করলাম, দেখুন মসজিদ আর মন্দিরের কাজ যদি নিঃস্বার্থ ভাবে, সৎ ভাবে আপনি যখন তৈরি করা শুরু করবেন, ওপরওয়ালা এগুলো কাজ আটকায় না। কারণ মন্দির মসজিদ দেখতেছি হয়ে যায়, শুরু করলেই হয়ে যায়, মন্দির শুরু করলেই, তবে নিয়ত থাকতে হবে, নিয়তে বরকত। নিয়ত করবেন আপনি, মানে একদম সৎভাবে থাকবেন, আপনি একটি টাকা ভক্তের খাবেন না। তখন ভগবান বলে, এটাই আমার সত্যিকারের ভক্ত, ওর মধ্য দিয়েই ভালো কিছু হোক, তখন এই কাজটার সফলতা আসে। ঠিক যখন সবাই এলাকা মানুষ বললো যে তোমার মন্দির তুমি করবা, তুমি কি বিগ্রহ কত ফিট করবা, না 100 ফিট করবা, না 200 ফিট করবা, এটা তোমার ব্যাপার, এখানে আমাদের গ্রামবাসীর কিছু নাই। অবাক করার বিষয় হচ্ছে 160 জন যারা কর্মচারী কর্মকর্তা, 160 জন, 135 জনই মুসলমান। তাই নাকি? হ্যাঁ, 135 জনই মুসলমান। এখানে কোনো বৈষম্য হয়নি। এখানে যখন আমরা এই যে রোজার ঈদে 4,000 পরিবারকে আমি কাপড় দিয়েছি, সব মুসলমান। দুর্গাপূজার সময় 40 টন চাল দিছি, খালি হিন্দুই খাবি, মুসলমানও খা। এখানে এই যে আমার কোরবানি ঈদে অনেক মানুষকে আমি কাপড় দিছি, কারণ সম্প্রীতির বাংলাদেশ। এই মন্দিরটি হয়তো আমাদের উপাসনালয় কেন্দ্র, কিন্তু মুসলমানদের এখানে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে, তাদের অনেক দোকান, তারা দোকান দিচ্ছে, তারা অটো চালাচ্ছে, তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে। শুনেছি এই অঞ্চলকে কেন্দ্র করে আপনারা হসপিটালও করতে চাচ্ছেন, এটা আমরা শুনেছিলাম। আমি বলতেছি এখানে একটি কমপ্লেক্স, 70 শতাংশের পাশাপাশি আমাকে বিভিন্ন জায়গা থেকে সনাতনীদের টাকা দেওয়া শুরু করলো। কেউ 100 শতক জমি দিছে, কেউ 20,000 ইট দিছে, এইগুলো সমস্ত গোয়েন্দা সংস্থার কাছে আমি দিছি। তখন আমার চিন্তা হলো, খালি মন্দির করলে ধর্ম রক্ষা হবে না, তাহলে কি করতে হবে, ধর্ম শিক্ষা দিতে হবে এই সনাতনীদেরকে। তখন আমি গুরুকুল চালু করলাম, 400 ছেলে মেয়ে। ভালো কাজ করেছেন। গুরুকুল আমাদের ভারত উপমহাদেশের এটা ঐতিহ্য, খুব ভালো একটা কাজ করেছেন। তখন আমি গুরুকুল চালু করলাম, গুরুকুলে বিভিন্ন গ্রাম থেকে বাচ্চা নিয়ে এসে সকাল 6টায় ভ্যান দিয়ে, অটো দিয়ে সে বাচ্চাদেরকে নিয়ে এসে তাদেরকে পড়াশোনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন দিয়ে ধর্মটা কি এটা জানো। হ্যাঁ, উনি তখন আমি তখন ভ্যান দিয়ে, এরপর বৃদ্ধাশ্রম করছি, সেখানে 40 সিটের বৃদ্ধাশ্রম করছি। কারণ আমার বাবা যেহেতু গুচ্ছ গ্রামে আছে, আমি জানি আমার বাবার কষ্টটা কোথায়। আমি জানি আমার যখন বাড়িঘর ছিল না, আমি জানি বৃদ্ধ বাবা মারা কত কষ্ট পায়। সেই সুবাদে আমি তখন একটা বৃদ্ধাশ্রম তৈরি করলাম। এই বৃদ্ধাশ্রমে শুধু হিন্দুরা না, সবাই থাকতে পারবে। তবে এরপরে চিন্তা করলাম, থাকার ব্যবস্থা হলো, মানুষের কর্মের ব্যবস্থা হলো, চিকিৎসার ব্যবস্থা। তখন আমি সনাতনী মেডিকেল কলেজ এন্ড হসপিটালের জন্য জায়গায় ক্রয় করলাম। সেখানে মুসলমান ভাইরা অতঃপরিত ভাবে এলাকার মানুষ যে যা পারছে আমাকে সহযোগিতা করতেছে। এলাকার মানুষ ছাড়া এতদিন তো কোনো কথা হলো না। আজকে ফরিদ ভাইকে আপনাকে চিনি, লাইফে আসছি এই মন্দির বিষয় নিয়ে। মন্দির তো কালকে হয়েছে না, মন্দির তো 1 মাস আগে হয়েছে না, তাহলে এতদিন কেন? কারণ রাম বিগ্রহ যখন, এখানে তো ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে, 6 মাস আগে কমপ্লিট হয়ে গেছে। 6 মাস আগে সেখানে উদ্বোধন করছেন এলাকাবাসী, আমাদের এমপি মহোদয়। এখানে
জনপ্রতিনিধি সাদিক সাহেব, সব দলের লোকেরা এখানে এসে উদ্বোধন করে গেছেন, তখন তো কোনো কথা হলো না। এরপরে ভগবান শ্রীরামের 100%-এর মধ্যে 80% কাজ শেষ, 80% কাজ শেষ। সেখানে বলা হলো মানে ভগবান শ্রীরাম বিগ্রহের 80% কাজ সমাপ্ত হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে, মাত্র 20%, খালি প্লাস্টার করবে আর রং করবে। সেখানে আমরা যেহেতু ভারতকে দেখানোর জন্য, এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য, সকল সনাতনীকে এক করার জন্য, সকল সম্প্রদায় হিন্দু মুসলমান মিলে এক থাকার জন্য আমরা ভারতকে দেখাতে চাইছিলাম আমরাও বাংলাদেশে হিন্দুরা পারি সেই ভগবানকে বড় চোখে দেখার জন্য। এটাই তো মূল উদ্দেশ্য ছিল আমার। সাম্প্রদায়িক সংস্কৃতির নিদর্শন হিসেবে তুলে ধরতে চাইছে। এক মন্দির করে কি যদি ভারত দখল হইতো, এক মন্দির করে যদি ভারত দখল হইতো, তাহলে তো এখানে আমার কিছু বলার থাকে না। পিনাকি দাদা, উনি মাস্টার মাইন্ড গুজবের দাদার যে দাদা আশুতোষ ভট্টাচার্য, উনি 10,001 টাকা দিয়েছেন এই মন্দিরকে। পিনাকি ভট্টাচার্য আপনার ওনার আপন পিস্তত ভাই, হ্যাঁ, ওনার বাড়ি বগুড়া, উনি ওনার পরিবার সহকারে মন্দির দেখে গেছেন। আজকে বলেন এই ম্যাপ এই ম্যাপ এই ম্যাপ এই ভারত দখল করতেছে। দেখুন, একটা মন্দির দিয়ে ভারত দখল হয় না, বরঞ্চ গাইবান্ধা জেলা তথাকথিত রংপুরের উন্নয়ন হইতো। বিভিন্ন দেশ থেকে ভক্তরা আসতেন, এই মন্দিরটাকে কেন্দ্র করে মানুষের জীবন পরিবর্তন হয়ে যেত, এলাকার জমি জমা দাম হয়ে যেত, শিল্প কারখানা তৈরি হইতো। অবশ্যই। আজকে রংপুরের বাসীকে তাদেরকে ধর্মের অনুমতি দিয়ে ধর্মকে ব্ল্যাকমেল করে এই আজকে রাম মন্দিরের কাজ বন্ধ করা হলো। আমি জনাব তারেক রহমান স্যারকে বলতেছি, আমাদের স্বাধীনতা আমাদের 14 কোটি বাবা দাদারা এই পাকিস্তানের সাথে যুদ্ধ করে সোনার বাংলা আমরা পেয়েছি। আমার সোনার বাংলা আমি ভালোবাসি। সেখানে যদি 20 বছরের মধ্যে যদি আমি ভারত যেয়ে থাকি, কোন ট্রেনিং নিয়ে থাকি, আপনি প্রমাণ করুন। যদি প্রমাণ করতে না পারে, কালকে থেকে রাম মন্দিরের কাজ শুরু করে দেন। আমরা সেটা আশা চ্যালেঞ্জ, কারণ এটা আমার চ্যালেঞ্জ। এটা বাংলাদেশের মৌলবাদী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তিরা, কারণ কোন মুসলমানদেরও এত কোনো আপত্তি থাকার কথা না, কারণ 10 লক্ষ মসজিদ মাদ্রাসার দেশে একটা রাম মন্দির বা রাম মন্দির নির্মাণ হলে তাতে কি যায় আসে? আর এই বাংলাদেশে তো এমন কোন অঞ্চল নাই যেখানে রাম নামে কোনো এলাকা নাই। রামচন্দ্রপুর, রামপুর, আমার গ্রামেরটার নামই তো রামচন্দ্রপুর। আমাদের যে গ্রামে আমাদের যে এমপি মহোদয় থাকেন, আমাদের যে এমপি মহোদয় রামকৃষ্ণপুর। জি, তাহলে রামকৃষ্ণপুর, আমার এলাকায় আছে রামনগর, রামকৃষ্ণ আমাদের এলাকাতে, বাংলাদেশে কোথায় নাই? না, আমাদের কিন্তু পার্শ্ববর্তী মুসলমানদের কোনো সমস্যা নাই। পার্শ্ববর্তী মুসলমানদের একটাই কথা, তুমি তোমার কাজ করো, আমরা তোমার পাশে আছি। সকল মুসলমান কষ্ট পাচ্ছে। বরং ওই এলাকা, আমি বারবার বলেছি যে ওই এলাকায় যদি এই আপনার কার্যক্রম চলমান থাকে এবং সনাতনীদের ভগবান রামচন্দ্রের বিগ্রহ নির্মাণ হয়, তাহলে ওই অঞ্চলের মানুষের অর্থনৈতিক প্রবৃত্তি বাড়বে, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, কোনো সন্দেহ নাই। নিশ্চয়ই এখানে তো সপ্তাহে হিন্দু বাস করে না, এখানে মুসলমানও আছে, তাদেরও তাই। না, আমাকে চেয়ারম্যানই তো 10,000 টাকা দিছে। আমাদের যে বর্তমান চেয়ারম্যান, টিটু চেয়ারম্যান, উনি যথেষ্ট ভাবে মন্দিরে সহযোগিতা করেন, সব সময় সহযোগিতা করেন। কই, উনি তো আমাকে বাধা দিল না, হরিদাস তুমি এটা কেন করতেছো? এখানে হাসপাতাল হলে, শিক্ষা প্রতিষ্ঠান হলে, গুরুকুল হলে মানুষের লাভ হবে, ওই অঞ্চলে লাভ হবে, জমির দাম বাড়বে, মানুষের জীবন মান উন্নয়ন বাড়বে, যাতায়াত বাড়বে এবং দেশ বিদেশে সুনাম হবে। নিঃসন্দেহে 80% হয়ে গেছে, হঠাৎ করে 20% নিয়ে তারা সমাজ, অবশ্যই সন্দেহজনক, কোনো সন্দেহ নাই। আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, আপনার পোস্টে আমি দেখলাম যে এখানে আপনাদের 40 কোটি টাকা আপনাদের প্রজেক্ট, ঠিক আছে? তো আমার তো প্রজেক্ট না, এটা কোনো প্রজেক্ট না, এটা হচ্ছে সকল সনাতনীরা যা দিচ্ছে এখানে তাই তৈরি হচ্ছে কাজ। চলমান, মানে এটা প্রজেক্ট না, চলমান, কন্টিনিউয়াসলি চলতে থাকবে, থামবে না, এটা বুঝতে পারছি। সুতরাং এখানে কি হলো না হলো আপনি অবাক শুনবেন, অবাক হবেন, এখানে যে দোকানদাররা আছেন ম্যাক্সিমামই হচ্ছে মুসলমান দোকানদার। হ্যাঁ, ম্যাক্সিমাম। এবং এখানে কিন্তু প্রতিদিন 50,000 লোকেরা আসে। যদি 50,000 লোক যদি 10 টাকা করে দেয় মন্দিরে, 5 লক্ষ টাকা হয়, 5 লক্ষ টাকা ডেইলি হয়। শুধু 10 টাকা, অনলি 10 টাকা, 10 টাকা করে দিলেও 5 লক্ষ টাকা, ঠিকই বলেছেন। তাহলে মন্দিরে পাগলা মসজিদ কোথায়? পাগলা মসজিদ কোটি কোটি টাকা ওঠে প্রতি মাসে, কোটি কোটি টাকা। তাহলে এখানে টাকা তো মানুষ দিতে চায়, এখানে অন্যায় করতে হয়, প্রতারণা করতে হয়, মানুষকে চাঁদা নিতে হয়। ধর্মীয় ইসলাম ধর্ম বলেন আর সনাতন ধর্মই বলেন, ধর্মীয় ভাবাবেগ, আমাদের দেশের মানুষ ধর্মপ্রবণ, আমাদের দেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধতা বিপজ্জনক। আমাদের দুই ধর্মেরই মানুষ ধর্মভীরু, এই জন্যই পাগলা মসজিদে মাসে মাসে দেখা যায় কোটি কোটি টাকা চলে আসে। মন্দিরে তো অবশ্যই আসবে, আসতেই পারে, এটা স্বাভাবিক, এবং এটা দিয়ে আপনি কাজ চালাবেন, কোনো সন্দেহ নাই। শুধু আমার ধারণা শুধু হিন্দুরা না, এখানে মুসলমানরাও। আপনি যে হাসপাতালের কথা বললেন, আপনি যখন হাসপাতালের ঘোষণা দিবেন, আমি তো সেখানে কমপক্ষে 1 লক্ষ টাকা দিব। হাসপাতালটা কেন হয়?
মানুষ যখন টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, এখনকার দিনে কিন্তু বিভিন্ন আইসিইউ নামে ব্যবসা হচ্ছে, বিভিন্ন ব্যবসা হচ্ছে। সেখানে মানবতার দিক থেকে ভক্তরা যদি 10 টাকা 20 টাকা দিয়ে যদি মেডিকেলটা হয়, এখানে মুসলমান ভাইয়েরাও তো উপকৃত হবে। আর সবাই আসবে, শুধু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, দেশি বিদেশি সবাই আসবে, কোনো সন্দেহ নাই। তারপর আপনি যে অঞ্চলে করেছেন সেটা হচ্ছে অত্যন্ত পিছিয়ে পড়া একটা এলাকা, সেখানে হঠাৎ আরো ভালো। এই যে বাংলাদেশের মানুষ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভারতে চিকিৎসা করতে যাচ্ছে, তাদের কি কষ্ট, তাদের কি বেদনা আমি জানি, তাদের কি কষ্ট হয় আমি জানি। আমি জানি যে আপনি হসপিটাল করলে আমি তো আপনাকে, আমি আমার মতো লোকেরা তো একটা চাঁদা দিবেই, বরং যারা এই যে ভারতে চিকিৎসা করতে যায় তারাও আপনার ওইখানে চাঁদা দেবে, আমি জানি। সেটা হিন্দু মুসলমান প্রশ্নে না। না না, আমার প্রশ্ন কি ছিল জানেন? আমার ওই যে ভারতের চেয়ে বড় রাম মন্দির, ভারতের চেয়ে বড় হসপিটাল, কেন কেন করতেছি? আমরা বাংলাদেশি, আমাদের যা সম্পদ আছে, যা সঞ্চয় আছে, এটা দিয়ে আমরা বিশ্বকে দেখা দিতে চাই আমরা বাংলাদেশ পারি। এটা আমার উদ্দেশ্য ছিল। সেখানে ভারতের এজেন্ট বানিয়ে দিল আজকে আমাকে। হ্যাঁ, এটাই আসলে আপনাকে ভারতের এজেন্ট বানিয়ে আসলে এটা বিভ্রান্ত করলো। একদিকে দেখেন যখন বলে যে কি আদ্দিন হসপিটাল বন্ধ করতেছে, দেখেন ওই আবার উল্টো অভিযোগ করে আদ্দিন হসপিটাল বন্ধ করতেছে ভারতে যাতে রুগী যায়। আর আপনি নিজে হসপিটাল করতে চাচ্ছেন জনগণের সহযোগিতা নিয়ে, দেশি বিদেশি সহযোগিতা নিয়ে, সাধারণ হিন্দু মুসলিম বৈদ্য সবার সহযোগিতা নিয়ে, তখন বলে যে এটা হলো ভারতের ষড়যন্ত্র। মানে অদ্ভুত ব্যাপার, এরা মানে একই কথা এক যাত্রায় দুই বিচার করে এরা। দেখেন ওইখানে অভিযোগ করতেছে যা, এখানে তার উল্টা। আমি অবশ্যই আপনার হাসপাতাল হোক, এটা শুভকামনা জানাই, এবং আমরা সহযোগিতা করবো, সহযোগিতা আনিয়ে দেবো আপনাদের, কোনো সমস্যা নেই। আপনি বড় ভাই একটা বড় ভাই একটা কথা বলি, জি, বলেন। আপনি এতদিন লাইভ করে আসতেছেন, জি, অনেক আপনার কিন্তু ভালো মন্দ মানুষ থাকবে, সবার সাথে জি জি, আচ্ছা অনেক ভালো। আমি হরিদাস, আমি হরিদাস, ভক্তের দাস, ভগবানের দাস। আমি চেষ্টা করব আমি আমার ধর্মটাকে সঠিকভাবে উপলব্ধি করার জন্য, কারণ অন্য দেশের সংস্কৃতি এই দেশে আমি ঢুকাবো না, এটা আমার চ্যালেঞ্জ ছিল। অন্য দেশের সংস্কৃতি আপনি কেন ঢুকাবেন? আমাদের বাংলা সংস্কৃতি তো ঋদ্ধ হ্যাঁ, আমাদের কি সংস্কৃতির অভাব আছে? আমাদের শিল্প, সাহিত্য, সঙ্গীত, সংস্কৃতির এই বাংলার অঞ্চলের সাহিত্য, সঙ্গীত, সংস্কৃতির তো অভাব না, আপনি কোথা থেকে আনবেন? এবং এটাই তো যথেষ্ট আমাদের জন্য। জি।